আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি ভূত এফএম উইথ এমজে। আজকে আপনাদের মাঝে তিনটি ভৌতিক এবং লোমহর্ষ ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভৌতিক ঘটনাগুলি শোনা যাক। আজকে যে ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনা আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে আমার খুব কাছের এক লিসেনার্স ভাই, যে প্রতিনিয়তই আমার সবগুলোই ভৌতিক ঘটনা শুনে থাকেন। তার নাম রুবেল। সে তার জীবনের সাথে ঘটে যাওয়া যে ভৌতিক ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন, ঠিক সেইভাবেই আপনাদের কাছে আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? আশা করছি আপনি অনেকটাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি আমি শেয়ার করছি, সেই ঘটনাটি আমি গার্মেন্টসে থাকাকালীন আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। সময়কাল ছিল 2010। আমি তখন নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করি। আমি যখন গার্মেন্টসে চাকরি করি তখন আমার সাথে এক অদ্ভুত ধরনের অলৌকিক ঘটনা ঘটে। আমি খুব শান্তশিষ্ট একটি ছেলে। আমি কখনো কারোর সাথে বেশি একটা কথা বলি না। আমি খুব চুপচাপ থাকতেই ভালোবাসি। আমি সবসময় যখন কাজে যেতাম তখন খুব চুপচাপ যেতাম, কাজ করতাম। নিজের কাজ শেষ করে যখন ছুটি হতো তখন আবার চুপচাপ চলে আসতাম। আমি কারোর সাথে তেমন একটা কথাও বলতাম না, কারণ আমি জানতাম যে মানুষের জীবনে কাজ এবং টাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যত সম্পর্ক তৈরি করবেন ঠিক ততই আপনি মানুষের কাছে অবহেলিত হবেন, এবং একটা দিন শেষে বুঝতে পারবেন যে আপনার কাছে টাকা ছাড়া আর কোনো কিছুর মূল্য নেই। তো আমি সেই চিন্তাধারা নিয়েই সবসময় চুপচাপ থেকে শুধু কাজের দিকে মনোযোগ দিতাম। একদিন আমি ওয়াশরুমে যাই। তো আমি যখন ওয়াশরুমে যাই, আরেকটা কথা বলে রাখা ভালো, আমি ওয়াশরুমের বিষয়ে অনেক কিছুই শুনেছিলাম, কিন্তু কখনো নিজ চোখে দেখিনি বা কখনো কোনো কিছু বিশ্বাস করতাম না। তো সেদিন যখন আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার সাথে সাথেই কেমন যেন একটি অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাই। আমি সেটার দিকে কোনো খেয়াল করি না। আমি যখন ওয়াশরুম থেকে ফিরি এবং হাত মুখ ধোয়ার জন্য বেসিনে হাত দিই, তখনই আমি দেখতে পাই বা উপলব্ধি করতে পাই যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ একজন। আমি পিছনে তাকাতেই এক অদ্ভুত সুন্দর একটি মেয়েকে দেখি। তাকে দেখেই আমি রীতিমতো চমকে যাই এবং অবাক হয়ে তাকিয়ে থাকি, এত সুন্দর একটি মেয়ে পুরুষ টয়লেটে কি করছে? আর তাকে তো কখনো আমি গার্মেন্টসে দেখিনি, সে তো এখানে কাজও করে না। তখন আমি তার উপরে কিছুটা চিৎকার দিয়ে বললাম যে, আপনি এখানে কি করছেন? পুরুষ টয়লেটে আপনি কি করছেন? আপনি কে? তখন সে বলল যে, ভাইয়া আমি আপনার সাথেই কথা বলতে এসেছি। আপনার নাম? তখন আমি আমার নামটা বললাম, আমার নাম রুবেল। সে বলল, আপনার সাথে কিছু কথা আছে, আপনি কি অফিস থেকে একটু বেরোতে পারবেন? সে এইভাবে আমাকে অনুরোধ করতে লাগলো যে আমি তার কথায় মুগ্ধ হয়ে পড়লাম। আমার যেন কি হয়ে পড়েছিল, আমি শুধু তার কথাই শুনতে লাগলাম। তার কথা ব্যতীত আমার আর কোনো দিকেই খেয়াল ছিল না। আমি তার কথা মতো তার পিছন পিছন হাঁটতে লাগলাম। আমি এমনভাবে হাঁটছিলাম, শুধু সোজা হয়ে হাঁটছিলাম, অন্য কোনো দিকে তাকাচ্ছিলাম না। আমি শুধু ওই মেয়েটিকেই দেখছিলাম। হঠাৎ করে আমার মেশিনের সাথে যে ভাইটি আমার সাথেই মেশিন চালাতো, সে আমার হাঁটার স্টাইল দেখে তার কাছে কেমন যেন একটি অদ্ভুত মনে হলো। সে দেখতে লাগলো আমি সোজা অফিস থেকে বেরোয়ে যাচ্ছি। গেট থেকে বেরোতেই যাব এমন সময়ে সে আমাকে ডাক দিল, এই রুবেল, কোথায় যাচ্ছিস?
আমি আমি কেমন যেন একটা ঘোর থেকে বেরিয়ে পড়লাম, কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি তখনই পিছনে তাকিয়ে আবার যখন সামনে তাকালাম, তখন ওই মেয়েটাকে আমি আর দেখতে পেলাম না। আমি ভাবতে লাগলাম হয়তোবা মেয়েটি বেরিয়ে গেছে। আমি তৎক্ষণাৎই বাহিরে গিয়ে মেয়েটিকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করলাম, তবে কোথাও পেলাম না। আমি আবারও অফিসে ফিরে এসে আমার মেশিনে বসে ভাবছিলাম যে মেয়েটি কোথায় যেতে পারে। তখন যে ভাইটি আমাকে ডাক দিয়েছিল সে বলতে লাগলো যে ওইভাবে আপনি কোথায় হেঁটে যাচ্ছিলেন। তখন আমি বললাম, না না ভাই, এমনিতেই বাইরে একটু দরকার ছিল তো, তাই আর কি। তো সেদিনের মতো আমি স্টপ হয়ে পড়লাম, আর কোনো কিছুই ভাবলাম না, কাজে মন দিলাম। আমি যখনই কাজ থেকে বেরিয়ে আমার অফিস ছুটি হলো রাতে, আমি তখন ওই মেয়েটিকে আবারও দেখতে পেলাম। যখন আমি বেরিয়ে পড়লাম নিচে, আমি দেখতে পেলাম মেয়েটি আমার অফিসের জানালা দিয়ে নিচে তাকিয়ে আছে। আমি অদ্ভুতভাবে মেয়েটির দিকে তাকিয়েছিলাম আর ভাবতে লাগলাম আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, ওর মেয়েটি এখনো উপরে কি করছে। তারপরে বললাম যে হয়তোবা মেয়েটি আজকে নতুন জয়েন হয়েছে। এটা ভেবে আমি বাড়িতে চলে গেলাম সেই দিনের মতো, আর কোনো কিছুই তেমন একটি মাথায় নিলাম না। পরের দিন আমি ঠিক টাইমেই অফিসে যাই, অফিসে গিয়ে নিজের কাজ করতে থাকি। ঠিক তখনই আমার কেমন যেন ভিতরে অস্থির অস্থির হতে লাগলো, আমার সারা শরীর ঘামতে লাগলো, আমি কিছুই বুঝতে উঠতে পারছিলাম না। তখন আমি মেশিনটা অফ করে আমি ওয়াশরুমের দিকে যাই। ওয়াশরুমে যেতেই আবারও আমি ওই মেয়েটির দেখা পাই। সে মেয়েটি বলল যে কালকে আপনি আসলেন না কেন? তখন আমি বললাম, আমি তো গিয়েছিলাম, তবে আপনাকে আর খুঁজে পাইনি। মেয়েটি আবারও বলল যে আজকে কি যাবেন, আপনার সাথে কিছু কথা আছে। সেই তার কথাটা শোনাই হয়তোবা আমার ভুল ছিল, আর তার কথাটা শোনার পর আমি আবারও কেমন যেন হিপনোটাইজ হয়ে গেলাম। একটা অদ্ভুত রকমের ঘোরের মধ্যে চলে গেলাম, শুধু তার কথাই শুনছি, সে যেটা বলছিল আমি সেটাই করছিলাম। আমি আজকে আর কোনো বাধা না মেনেই সোজা অফিস থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যখন সিঁড়ি দিয়ে নামতে লাগি, তখনই সে দাঁড়িয়ে, পুরো নীরব ছিল ওই সিঁড়িটা, এবং আশেপাশে আর কারো কোনো শব্দই ছিল না। তখন সে আমার গলা চেপে ধরে এবং কেমন যেন অদ্ভুত রকমের আওয়াজ দিয়ে সে আমাকে বলতে লাগে যে আজকে তোকে পেয়েছি, আজকে আর তোকে ছাড়বো না। সে আমাকে এমনভাবে গলা জড়িয়ে ধরেছিল দু হাত দিয়ে, আমার দম বন্ধ হয়ে, আমার চোখ মুখ সব লাল হয়ে যাচ্ছিল, আমি দম ফেলতে পারছিলাম না। খুব জোরাজোরি করছিলাম তার থেকে ছোটার জন্য, কিন্তু কোনো রকমে আমি পারছিলাম না। হঠাৎ সেই দিন যে ভাইটি আমাকে ডাক দিয়ে আটকেছিল, সে ভাইটি অফিস থেকে বেরোয় দেখে যে সিঁড়ির নিচে আমি নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরে নিজেকে দেয়ালের সাথে ঠেকে রেখেছি এবং দম বন্ধ হওয়ার মতো আমার অবস্থা ছিল। সে তখনই আমার কাছে গিয়ে আমাকে যখন সে ধাক্কা দেয়, তখনই ওই জিনিসটা আমাকে ছেড়ে দেয়। আর সে মুহূর্তটাই আমার কাছে এতটা ভয়ঙ্কর এবং এতটা, কি বলবো, এতটাই ভয়ঙ্কর ছিল যে মৃত্যু আর একটু হলে হয়তোবা আমাকে ছুঁয়ে দিত। সেদিন ওই লোকটির কারণেই আমি হয়তোবা আজও বেঁচে আছি। সেই লোকটি আমাকে নিয়ে অফিসে গিয়ে আমাকে পানি আমার মাথায় ঢেলে আমাকে কিছুটা শান্ত করে এবং আমাকে বলতে থাকে যে ভাই, আপনার কি হয়েছে, আমাদেরকে খুলে বলুন। তখন আমার এই ঘটনাটি পুরো অফিসের সবাই জেনে গিয়েছিল। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং আমার অবস্থা থেকে
আমার যে সুপারভাইজার, আমাদের পিএম সবাই ভয় পেয়ে যায় এবং আমাদের সুপারভাইজার আর ওই লোকটি আমাকে বলতে লাগলো যে ভাই আপনার কি হয়েছে এবং কি হয়েছিল আপনার সাথে একটু খুলে বলুন। তখন আমি বললাম যে একটি অদ্ভুত রকমের সুন্দর একটি মেয়ে আমাকে 2 দিন ধরে আমাদের পুরুষ টয়লেটে খুব আমাদের জ্বালাচ্ছে। আমাকে যখন জ্বালাচ্ছে এবং তার কথার ঘুরে কেন জানি আমি বারবার পড়ে যাচ্ছিলাম আর তার সাথে আমি বেরিয়ে পড়ছিলাম। প্রথম দিন তো এই ভাই আমাকে আটকিয়েছিল, তবে আজকে আর আমাকে কেউ আটকাতে পারলো না। আমি কারো ডাক বা কারো কিছুই আমি তখন শুনিনি। সোজা সিঁড়িতে চলে যাই এবং সিঁড়িতে যাওয়ার পর দেখি সে অদ্ভুত রকমের মেয়েটি আমার গলা চেপে ধরে এবং আমাকে মারার চেষ্টা করে। তখন ওই ভাইটি বলল যে দেখেন, আপনার যে দৃশ্যটা আমি দেখেছি তখন আপনার সাথে কেউই ছিল না, শুধু আপনি নিজের হাত দিয়ে নিজেকে চেপে ধরেছিলেন। আমি তার কথা শুনে অবাক হয়ে যাই আর ভাবতে লাগি যে এটা কি করে হয়। সে মেয়েটি তো আমার পাশেই ছিল আর আমাকে তার 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরেছিল। ঠিক তখনই আমাদের পিএম স্যার সেই ঘটনাটি বলে, যে ঘটনাটি শুনে আমরা সবাই অবাক হয়ে যাই যে এই ফ্লোরে, এই পুরুষ টয়লেটে একটি মেয়ে কয়েক বছর আগে সুইসাইড করে এবং সেও নাকি কয়েকবার সেই মেয়েটিকে এই ওয়াশরুমে দেখেছে, তবে কারো কোনো ক্ষতি কোনো দিন করেনি। তবে আজকে কেন এই ঘটনাটি ঘটেছে সে পিএম স্যার নিজেও বলতে পারে না। সে মেয়েটি নাকি আজও এই পুরুষ টয়লেটে তাকে অনেকেই দেখে, কিন্তু কেউ কখনো এটা আমলে নেয়নি, কারণ সবাই সে মেয়েটির বিষয়ে জানতো। তবে আমি জানতাম না বিধায় আমার সাথে আজকে এই ঘটনাটি ঘটেছে। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের লিসেনারদের কাছে পৌঁছে দেবেন। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনাকে। আপনি এত সুন্দর করে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে আমাদের প্রিয় লিসেনার যারা আছেন তাদের জীবনের সাথে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ভৌতিক ঘটনাগুলি আছে এবং প্যারানর্মাল ঘটনা, সেই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করুক এবং আমরা আমাদের লিসেনারদের কাছে শেয়ার করি। তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে আমাদের যেই পরবর্তী ইমেল পাঠিয়েছেন তার কাছ থেকে তার ঘটনাটি শুনে নিই। আমাদেরকে দ্বিতীয় যে ইমেলটি করেছেন তার নাম নাজমুল। নাজমুল ভাই আমাদের ভালো একটি লিসেনার্স। সে লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদের প্রতিনিয়ত লিসেনার্স। আপনাদের প্রত্যেকটি ঘটনায় আমি শুনে থাকি আর আপনাদের ঘটনার অপেক্ষায় বসে থাকি যে আপনারা কখন ঘটনা পাঠাবেন। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটি ঘটে গিয়েছেন আমার চাচাতো ফ্যামিলির সাথে, আমার চাচার ফ্যামিলির সাথে। তো আজকে আপনারা অবশ্যই, যদি আমার এই ঘটনাটি ভালো লাগে, আপনাদের লিসেনারদের কাছে পৌঁছে দেবেন। অবশ্যই ভাই নাজমুল, আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আমরা অবশ্যই সম্প্রচার করব। তো প্রিয় লিসেনার্স, চলুন আমাদের নাজমুল ভাই যেভাবে তার ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটে প্রায় 2001 সালের জানুয়ারি মাসের 30 তারিখের দিকে। আমি আমার চাচা থেকে তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনি। আমি যখন শুনেছিলাম তখন আমি প্রায় মোটামুটি ছোটই ছিলাম। আমার চাচা এখন জীবিত নেই, সে মারা গেছে। তো আমার চাচা তখন সে নতুন বিয়ে করেছেন। তার ফ্যামিলিতে তারা ছিলেন 4 ভাই।
আমার বাবাকে নিয়ে 4 ভাই ছিলেন তারা, এবং 2 বোন ছিল। আমার দাদা দাদিও তখন জীবিত ছিল। তাদের ফ্যামিলিটা খুব সুখী ফ্যামিলি ছিল। আমাদের দেশগ্রামের মধ্যে আমাদের ফ্যামিলিটাই ছিল খুব নামডাকি একটা ফ্যামিলি, যাদের নাম ডাকে মানুষ কিছুটা হলেও ভয় পেত এবং ভালোই সম্মান করত। তো একদিন আমাদের এই ফ্যামিলিতে কেমন যেন একটি কালো ছায়া নেমে আসে। আমার চাচা বলল যে একদিন তাদের বাড়িতে সে যখন রাতে বের হয় ওয়াশরুমে যাওয়ার জন্য, সে বাহিরে এসেই দেখতে পায় অদ্ভুত রকমের 2টি পাঞ্জাবি পরা লোক তার বাড়ির উঠোনে ঘোরাঘুরি করছে। সে দেখেই চিৎকার করে বলে যে, কে আপনারা, এখানে কি চাইছেন? তখন ওই লোকগুলো খুব অট্টালিকাভাবে হাসতে লাগলো এবং তার দিকে এগোতে এগোতে ভ্যানিশ হয়ে গেল। সেই জিনিসটা হয়তোবা ভেবে নিয়েছিল যে ঘুম থেকে উঠেছে, তাই তার কাছে এমনটা মনে হচ্ছে। সেইগুলো তেমন একটি আমলে না নিয়ে সে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম থেকে ফিরে আসে। সে সেদিনের মতোই নর্মাল ছিল এবং পরের দিন যা ঘটলো তার জন্য আমার চাচা কোনো রকমই প্রস্তুত ছিল না। সে দেখতে পেল যে আমার ছোট ফুপু সকাল থেকেই কেমন যেন অদ্ভুত আচরণ করতে লাগলো। সে যখন অদ্ভুত আচরণ দেখতে পেল, সে তার কাছে গিয়ে বলল যে, কি হয়েছে তোর, তুই এমন ভাবে কান্না করছিস কেন? তখন সে খুব ভয়ঙ্কর ভাবে বলে উঠল যে, আমি কান্না করছি, তোর কি সমস্যা? আমার চাচা তখন খুব ভয় পেয়ে যায় এবং বলে ওঠে যে, মা, ও মা, তুমি এদিকে আসো তো, দেখো তো বোন কি যেন করছে। তখন আমার দাদু দৌড়ে চলে আসে, এসে দেখে আমার ছোট ফুপ্পি কেমন যেন অদ্ভুতভাবে কান্না করছে আর হাত দুটো মাটিতে ফেলে ধাপড়াচ্ছে। তাকে আমার মতো লোক ধরে রাখার সাধ্য ছিল না। আমার চাচা এটা বলতে লাগলো। সে এতটাই জোর খাটাচ্ছিল যে আমার দাদি এবং আমার চাচু মিলেও তাকে ধরে পারছিল না। এক সময় তাকে একটা কাপড় দিয়ে বেঁধে খাটের সাথে বেঁধে রাখতে হয় তাকে, এবং আমার দাদু আমার চাচাকে বলে যে একটি কবিরাজ নিয়ে আয়। আমার চাচু দৌড়ে কে মসজিদের একটি ইমামকে নিয়ে আসে এবং সে এসে স্বাভাবিকভাবে ঝাড়ফুঁক করে কিছুটা শান্ত করে পরিবেশ। তখন সে বলতে লাগলো যে, আপনারা ভালো একটি কবিরাজ ধরেন। এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না যে জিনিসটা আপনাদের বাড়ির উপরে ভর করেছে, সেই জিনিসটাকে আমি কোনোভাবেই সরাতে পারবো না। তখন আমার দাদু খুব চিন্তিত হয়ে পড়লো এবং ভাবতে লাগলো যে কি এমন আমার বাড়িতে ভর করেছে যে আমাকে বড় ধরনের এক কবিরাজ আনতে হবে। তখন সে ওই মৌলবীর কাছে জিজ্ঞাসা করলো যে, বাবা, তুমি একটু আমাকে খুলে বলো। তখন বলল যে আপনার মেয়ের উপরে 2টি অদ্ভুত রকমের জিন ভর করেছে। একটি হলে সামাল দেয়া যেত, কিন্তু এখানে 2টি আপনার মেয়ের উপরে ভর করেছে এবং সে 2টিকে সরানোর মতো শক্তি আমার নেই। এটা বলেই সেই মৌলবী ওইখান থেকে চলে যায়। আমার চাচা খুব ভাবতে থাকে এবং সে খুব চিন্তিত হয়ে যায় যে এখন আমার বোনটির কি অবস্থা হবে। তখনই আমার দাদা যখন হাট থেকে আসে, মানে বাজার থেকে আসে, তখন আমার দাদু আমার দাদাকে সব খুলে বলে। আমার দাদা শুনে তো খুব চিন্তিত হয়ে যায় এবং সে তার এক
ভাইয়ের সাথে যোগাযোগ করে এক ভালো একটি কবিরাজ পাশের গ্রাম থেকে নিয়ে আসে। সে কবিরাজ বাড়িতে ঢুকতেই সে দেখতে পেল যে দুটি পাঞ্জাবি পরিহিত লোক ঘোরাঘুরি করছে, এবং সে কবিরাজ ছাড়া আর কেউ সেই দৃশ্যটি দেখতে পেল না। সে শুধু ওই দুটি পাঞ্জাবি পরা লোক দুটোকে দেখেই বুঝতে পারলো যে ওই লোক দুটো মোটেও মানুষ জাতির নয়, তারা অন্য জাতির, তারা জিন জাতির। সেটা দেখে বুঝে ফেলে ওই কবিরাজটি, এবং সে ওই দুটি জিনের দিকে লক্ষ্য না রেখেই সে সোজা ঘরের দিকে প্রবেশ করে। ঘরে ঢুকে সে কেমন যেন এক অদ্ভুত পচা গন্ধ পেতে থাকে, এবং সে আমার ওই ফুপ্পির কাছে গিয়ে আমার ফুপ্পিকে একটি তাবিজ দেয়। দিয়ে সে বলতে লাগলো যে পুরো বাড়িটা বেঁধে ফেলতে হবে, না হলে বাড়ির খুব ক্ষতি হয়ে যাবে। আমার দাদা বলল যে আপনি যা যা করার তাই করেন, আমার ফ্যামিলিকে উদ্ধার করার জন্য আমি সব কিছু করতে রাজি। তখন ওই কবিরাজটি কিছু মন্ত্র এবং কিছু জাদুটোনার মতো কিছু করে, কিছু আপনার ঢাকনা থাকে মাটির ঢাকনাতে মন্ত্রগুলো পড়ে বিভিন্ন বাড়ির চারদিকের গাছে ওই ঢাকনাগুলো বেঁধে দিল। সে বলল যে কোনোভাবেই যেন এই বাড়ির লোক পশ্চিম দিকে না যায়, মানে বাড়ির পেছন দিকে না যায়। তো যা বলা তাই কাজ, তখন থেকে আর কেউ বাড়ির পিছনে যায়নি। হঠাৎ করে একদিন আমার ওই ফুপ্পির হাত থেকে ওই তাবিজটা কিভাবে খুলে যায় আমার ফুপ্পি নিজেও বলতে পারে না। তখনই কে যেন তাকে ডাকতে ডাকতে বাড়ির পেছনে পশ্চিম দিকে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে আমার ওই ফুপ্পিকে খুব নির্মমভাবে অর্ধেক মাটিতে গেড়ে রাখে। যখন বাড়ির সবাই খুঁজতে থাকলো তখন তাকে কোথাও পাচ্ছিল না। তখনই আমার চাচু বলে উঠল যে ও কি আবার বাড়ির পেছনে গেল নাকি। এই কথা শুনেই সবাই আতঙ্কিত হয়ে যায় এবং দৌড়ে বাড়ির পিছনে গিয়ে দেখে যে গাব গাছের নিচে তার অর্ধেক গাড়া দেহটা ওইখানেই পড়ে আছে। এটা দেখে সবাই চিৎকার করে কান্না করতে থাকে, আর আমার চাচা এবং আমার দাদা আর আমার বাবারা মিলে তারা তাকে উদ্ধার করে আনে ওইখান থেকে। তবে আমার ফুপ্পিকে জীবিত আনতে পারেনি। আমার ফুপ্পির ওইখানে মৃতদেহটি দেখে সবাই খুব কান্নাকাটি করে, এবং আমার ফুপ্পি চলে যাওয়াতে আমার চাচা এবং আমার বাবা, আমার যে মেজো চাচা, সবাই খুব দুর্বল হয়ে পড়ে এবং বোনের জন্য কান্না করতে করতে তারা কেমন যেন হয়ে পড়েছিল। সেটা যদি ওইখানেই থেমে থাকতো হয়তোবা ভালোই হতো। তাকে দাফন টাফন দেওয়ার পর সেই দিন রাতেই আমার যে মেজো চাচা, সে আমার ফুপ্পিকে প্রচণ্ড ভালোবাসতো, তাকে প্রচণ্ড আদর করত। তাকে হারানোর সেই কষ্টটা সে কখনোই ভুলতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে যখন বাড়ির উঠোনে আসলো, ঠিক তখনই দেখতে পেল যে পাঞ্জাবি পরা দুটি লোক তার কাছে আসতে থাকে, এবং সে এতটাই শক্ত হয়ে পড়েছিল যে ওইখান থেকে এক পাও পিছনে যেতে পারছিল না। সেই লোক দুটো কিভাবে যেন ওই বাড়ির বানগুলো ভেঙে বাড়িতে প্রবেশ করেছিল, এবং সেই অভয়ব দুটি তার সামনে এসে বলতে লাগলো যে আজকে তোর বোনের লাশ আমরা ওইখান থেকে গায়েব করে দেব, আমরা নিয়ে চলে যাব আমাদের সাথে, আর আস্তে আস্তে তোদের ফ্যামিলির কেউই বাঁচবে না। এটা বলার সাথে সাথে আমার ওই মেজো চাচা চিৎকার করে উঠলে সবাই বারান্দায় চলে আসে, এবং
এসে যখন আমার চাচ্চুকে দেখে মাটিতে পড়ে আছে, তখনই সবাই আমার চাচ্চুর জ্ঞান ফিরায়। আমার চাচ্চু চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে। তার যখন জ্ঞান ফিরে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলতে লাগলো যে আমাকে দুটি পাঞ্জাবি পরিহিত লোক এসে বলল যে আমার বোনের লাশ নাকি সে গায়েব করে দেবে এবং আমার ফ্যামিলির কাউকে নাকি তারা বাঁচতে দেবে না। এটা বলার সাথে সাথে সবাই দৌড়িয়ে কবরের কাছে যায়। কবরটি ছিল আমাদের পারিবারিক, আমাদের বাড়ির পাশেই ছিল। গিয়ে দেখে সত্যি সত্যি কবরটি খোঁড়া এবং লাশ কবরের সাইডে পড়ে আছে। আমরা, আমার যে চাচারা ছিল এবং আমার দাদা দাদি, কেউ ভয়ে আর ওই লাশটি কেউ ছুঁয়েও দেখেনি। তারা ভয়ে ওই লাশটি ওইখানে রেখেই তারা পাশে সবাই বসে থাকে এবং একসাথে হয়ে থাকে, যাতে কারো কোনো প্রবলেম না হয়। কোনো রকম যখন ফজরের আজান পড়লো, আমার দাদা মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ডেকে এনে আবারও পুনরায় মানুষ দিয়ে এটাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে তারপর আবার দাফন দেয়। সে লাশটাকে দাফন করার পর এবং কি কিছুদিন পর আমার মেজ চাচার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তাকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিল। সে পুরো বাড়ি দৌড়চ্ছিল এবং সে চিৎকার করে বলতে লাগলো যে আমি মানুষের মাংস খাবো। এমনটা অদ্ভুতভাবে সে চিৎকার করছিল। বাড়ির যেই আত্মীয় স্বজনরা আসছিল আমার ফুপ্পির কথা শুনে, তারাও তখন বাইরে এসে আমার ওই চাচ্চুর এই কাণ্ড কারখানা দেখতে থাকে। সবাই ধরাধরি করে চাচ্চুকে ওই বারান্দায় বেঁধে রাখে, কারণ চাচ্চুর খুব অস্বাভাবিক আচরণ ছিল। সে এমনভাবে অদ্ভুত আচরণ করছিল যে তাকে যদি কেউ তখন ছুঁতেও যেত, সে কামড়ে দিত তাকে। সবাই কষ্ট করে তাকে যখন বেঁধে রাখলো এবং দাদাকে খবর দিল, তখন দাদা আবারও ওই কবিরাজকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে আসে বাড়িতে। সেই কবিরাজটি বাড়িতে এসে এই অবস্থা দেখে সে বলল যে বাড়ির পিছনে কে গিয়েছিল। আমি তো বলেছিলাম যে বাড়ির পশ্চিম দিকে কেউ যাতে না যায়। তখন দাদা বলল যে যেই মানুষটি বাড়ির পশ্চিম দিকে গিয়েছিল সে আজ বেঁচে নেই। আমার ছোট মেয়েটি আজ আর আমাদের পাশে নেই, সে মারা গেছে আজ 2 দিন হয়েছে। আর এই 2 দিনের মধ্যে আবার আমার এই ছেলেটি উন্মাদ হয়ে গেছে। তাকে কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে আর বলছে সে মানুষের মাংস খাবে। সেই কবিরাজটি এই কথাগুলো শুনে সে খুব আতঙ্কিত হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে এই সিচুয়েশন থেকে ফ্যামিলিটাকে কিভাবে বের করা যায়। আমার চাচু তখন বলল যে ওই কবিরাজটি তখন নাকি আমার ওই চাচাকে খুব জাদুটোনা করে এবং খুব তাবিজ দেয় তাকে, প্রায় 2-3টা তাবিজ দেয় তাকে, দিয়ে তাকে একটি ঘরে বন্দি করে রাখে। এবং সে কবিরাজটি বলে যে আমি আজকে এই বাড়িতেই থাকবো এবং আজকে এই বাড়িতে একটা বৈঠক দেব আমি, আপনারা কিছু আয়োজন তৈরি করুন। আর যদি আপনারা এগুলো তৈরি না করতে পারেন আজকের মধ্যে, তাহলে এক এক করে আপনাদের ফ্যামিলির সকল সদস্যরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জিনগুলো আপনার বাড়িতে খুব টার্গেট করে এসেছে এবং আপনার ফ্যামিলির কেউ হয়তোবা তাদের সাথে বেয়াদবি করেছে, এর জন্যই তারা তাদের ক্ষতি করে যাচ্ছিল। তো আমার যে বড় ফুপ্পি আছে, সে আমার বাবাকে, আমার দাদাকে অনেকগুলো টাকা দিয়ে বলল যে তুমি গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো এবং এই জিনিসগুলো এনে কবিরাজকে দাও, এটি বলল। আর আমার দাদা তখন দৌড়িয়ে বাজারে গিয়ে এগুলো সব আয়োজন কিনে নিয়ে এসে সন্ধ্যার মধ্যেই সেই আসন আর সেই বৈঠকটি বসে। সেই কবিরাজটির সামনে প্রায় 8-9টা মোমবাতি ছিল কিছু মানুষের হার, আর
অনেক কিছু ছিল তার সামনে, সিঁদুর ছিল, হিন্দুদের ছিল, নারকেল গাছের ডাব ছিল, ছিল অনেক কিছুই ছিল তার সামনে। তার সে যেইগুলো আয়োজনের কথা বলেছিল দাদা, ঠিক সেই আয়োজনগুলোই তার সামনে এনে দিয়েছিল। আমাদের বাড়ির সব আত্মীয় স্বজনই সেখানে ছিল। আমার চাচা, বাবা, মেজো চাচা, ছোট চাচা, আমার বড় ফুপ্পি, দাদা দাদি এবং তাদের আরো লোকজন ওইখানে ছিল। বাড়ির উঠোনে যখন সেই কবিরাজটি তার বৈঠক দিয়ে মন্ত্র পড়তে লাগলো, বাড়িতে কেমন যেন অদ্ভুত এক হাওয়া বইতে লাগলো। এবং হঠাৎ করেই সবাই দেখতে পেল যে দুটি পাঞ্জাবি পরিহিত সেই লোক দুটি এবং সেই অভয়ব দুটি বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকতে লাগলো। সে আস্তে আস্তে ওই বৈঠকের সামনেই ওই দুটি পাঞ্জাবি পরিহিত অভয়ব দুটি বসে পড়ল। সে কবিরাজটি বলতে লাগলো যে আপনাদের কি সমস্যা, আপনারা কেন এই বাড়িটিকে এইভাবে বিরক্ত করছেন, তাদের ক্ষতি করছেন। সে অবয়ব দুটি কোনো কথাই তখন বলছিল না, চুপ করে রয়েছিল এবং চুপটি করে শুধু তার কথাই শুনছিল। কবিরাজ যখন রাগে ওই এক মুঠো সিঁদুর নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে, তখনই ওই দুটি অভয়ব চিৎকার করে ওঠে আর বলে যে আরেকবার যদি আমাদের দিকে এইসব জিনিস ছুঁড়ে মারিস ভালো হবে না। কবিরাজটি বলল যে ভালো হবে না হবে সেটা এখন আমি ডিসাইড করব। তোরা আগে বল যে কেন এই ফ্যামিলির ক্ষতি করছিস। প্রথম খুব স্বাভাবিক ছিল কবিরাজ, যখন ওই দুটি অভয়বের আচরণ শুনল তখনই ওই কবিরাজটি খুব তীব্র রেগে গেল এবং বলতে লাগলো যে তোরা কি করলে এই ফ্যামিলিকে ছাড়বি, আর কি হয়েছে যে ফ্যামিলির উপরে তোরা এত রেগে আছিস। তখন ওই অভয়বের একজন বলতে লাগলো, ঠিক এভাবেই বলতে লাগলো যে আমাদের আস্তানায় ওদের মধ্যে একজন প্রস্রাব করে চলে এসেছে। যখন এই কথাটা বলল তখন কবিরাজ বলল যে সেটা তো তারা না জেনে করেছে, তারা বুঝতে পারেনি যে তোমাদের আপনাদের আসন কোথায় ছিল বা আপনারা কোথায় ছিলেন। তারা তখন কেউই বুঝতে পারেনি কে করেছে এটা। তখন বলল যে ওদের যে এখন মেজো ছেলেটা যাকে আমরা টার্গেট করেছি এখন, সেই ছেলেটাই অভদ্র একটা ছেলে। সে আমাদের সবার মাঝখানে গিয়ে প্রস্রাব করে দিয়েছিল, আমাদের ধ্যান ভঙ্গ করেছিল। তার জন্য এই ফ্যামিলির কাউকে আমরা ছাড়ব না। যখন কবিরাজ এই কথাগুলো শুনলো তখন তাদের কাছে খুব মাপ চাইল। সে কবিরাজটি তখন শান্ত হয়ে যায়। আমার চাচু তখন সে কবিরাজের পাশে দাঁড়িয়েছিল এবং তাদের দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে পাঞ্জাবের যে এতটাই সাদা তীব্র ছিল, সবার চোখে লাগছিল সেই আলোটা এবং তাদের চেহারা দেখা যাচ্ছিল না, কালো, এতটাই কালো ছিল যে তাদের শুধু চোখ দুটোই দেখা যাচ্ছিল আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না, এতটাই কালো ছিল। সবাই ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে যে এটাও কি আদৌ সম্ভব, এটাও কি সত্যি যে কোনো অভয়বকে আমরা নিজের চোখে দেখতে পারবো। কেউ এই জিনিস বিশ্বাস করতে পারছিল না। তবে ওই কবিরাজ তখন বলল যে আপনারা কি করলে তাদেরকে মাফ করে দেবেন এবং কি করলে এই বাড়িটিকে ছেড়ে দিবেন। তখন ওই অভয়বটি বলল যে ওই বেয়াদবকে শাস্তি না দেয়া পর্যন্ত আমরা কোনোভাবেই এ বাড়ি ছাড়ব না। তখন বলল যে ওকে যা শাস্তি দেওয়ার তো দিয়েছেনই, ও তো এখন পুরো উন্মাদ পাগলের মতোই হয়ে আছে, এবার আপনারা ওদেরকে মাফ করে দিন। বলল যে না না,
এ হয় না, আমরা কখনো আমাদের কথা ভঙ্গ করি না। ওর একটা না একটা ক্ষতি করে দিয়ে তারপরে আমরা যাব। তখন বলল যে আপনারা যদি কোনো ভোগ বা কোনো কিছু চান তাও ওনারা দিতে রাজি, আপনারা ওনাদের ফ্যামিলিকে কোনো ক্ষতি করেন না। সে কবিরাজের কথাগুলো আমার চাচু খুব মন দিয়ে শুনছিল এবং আমার চাচুর চোখের পানি ঝরছিল তখন, যে একটা ভুলের কারণে আমার বোনকে হারালাম, এখন আমার ভাইকেও হারাতে হবে। তখন ওই অভয়বগুলো ওই কবিরাজকে উত্তর দিল যে আচ্ছা যা, মাফ করে দিতে পারি, ওই ওই বেয়াদবটাকে যেভাবে আছে এইভাবেই রেখে যাব, এবং কি যাওয়ার সময় আমাদেরকে এক মন মিষ্টি দিয়ে দিতে হবে। তখন তারা মোটামুটি রাজি হয়ে গিয়েছিল যে চলে যাবে ওইখান থেকে। সেই কবিরাজটি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে সেদিনের মতো বৈঠক ওইখানেই শেষ করে। বৈঠক শেষ হতে হতে প্রায় রাত 3টার মতো বেজে যায়। কবিরাজ ওই দিন আমাদের সাথে ওই বাড়িতেই থাকে। আমার চাচু বলল যে যখন আমাদের সাথে থাকে তখন আমার ওই ভাইটির একটি অঙ্গ প্যারালাইজ হয়ে যায়। সেদিন রাতে আমার ভাইটি তো এমনিতেই উন্মাদ ছিল, পাগল ছিল, সে কেমন যেন তার ডান হাত লাড়াতে পারছিল না। সে বারবার চিৎকার করে বলতে লাগলো আমার হাত যেন কি হয়েছে, আমি হাত লাড়াতে পারছি না। আমরা সবাই ঘুম থেকে উঠে যাই এবং তার কাছে গিয়ে দেখি সত্যি সে হাত লাড়াতে পারছিল না। এবং সেই দিনের পর থেকে, সেই অবয়বগুলোর ভোগ দেওয়ার পর থেকে আমাদের বাড়িতে এক নির্মম ঘটনা ঘটে যায়। আমার চাচুর থেকে যখন এই ঘটনাগুলি শুনছিলাম তখন আমার প্রচণ্ড ভয় লাগছিল এবং কেমন যেন অদ্ভুত লাগছিল, আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ছিল। এই অদ্ভুত একটি ঘটনার জন্য আমার ছোট ফুপ্পিকে হারালাম এবং আমার মেজ চাচাও এরপর কিছুদিন পরেই এ উন্মাদ পাগল থাকতে থাকতে কিছুদিন পর মারা যায়। আমাদের ফ্যামিলির 2টি সদস্যকেই একটি ভুলের জন্য মাসুল দিতে হয়, তাদেরকে আমাদের জীবন থেকেই চলে যেতে হয়। তো এই ছিল আমার ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই, আপনাকে এতটা মর্মান্তিক একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। আসলে খুব দুঃখ লাগছে এবং খুব কষ্ট লাগছে যে মানুষ দুটি আপনাদের ফ্যামিলি থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। এবং আমাদের জীবনে অনেক ঘটনাই আছে যাদের সাথে ঘটে যাচ্ছে এতটা মর্মান্তিক ভৌতিক ঘটনা, যাদের জীবনও দিতে হচ্ছে, যাদের সাথে ঘটে যাচ্ছে তারা কেউ কেউ উন্মাদ পাগলও হয়ে যাচ্ছে। এবং যার সাথে ঘটে যায় এই ঘটনাগুলি একমাত্র তারাই উপলব্ধি করতে পারে তখনকার সিচুয়েশন। আমরা যারা এখনো দেখিনি কেউ কেউ বিশ্বাস করছি, বাবাকেও শুনছি বিনোদনের জন্য। প্রিয় লিসেনার্স, যদি আপনাদের কাছে অবশ্যই ঘটনাগুলি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের সাথে ঘটে যাওয়া, বারবার বলি, আপনাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলি আছে অবশ্যই এরকম রুবেল ভাই এবং নাজমুল ভাইয়ের মতো যদি আমাদেরকে ইমেল করে পাঠাতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে গিয়ে ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং বয়স লিখে আপনার যে জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। যদি আমাদের পড়ে মনে হয় যে না, ঘটনাটি আমাদের লিসেনারদের কাছে শেয়ার করার মতো, অবশ্যই আমরা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের শেষ ভৌতিক ঘটনা শোনা যাক। আজকের যে ইমেল লিখে পাঠিয়েছেন সেই প্রিয় লিসেনার্স ভাইয়ের নাম হচ্ছে ফারুক। তো
তো চলুন বেশি কথা না বাড়িয়ে তার যে ঘটনাটি, অলৌকিক ঘটনা, সেই ঘটনাটি পড়ে শোনা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই? আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করছি, সেই ঘটনাটি আমাদের মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনা। তো আমি আমার মাদ্রাসার নাম আপনাদের কাছে উল্লেখ করলাম না, কারণ হচ্ছে অনেকেই এসব ঘটনা শোনার পর মাদ্রাসায় যেতে ভয় পায় এবং মাদ্রাসায় ভর্তি হতে চায় না। এর জন্য আমি মাদ্রাসার নাম উল্লেখ করলাম না। তো চলুন আমার ঘটনাটি আপনাদেরকে শোনানো যাক। আমি তখন হেফজখানায় পড়ি এবং কি হেফজখানায় নতুন ভর্তি হয়েছি। আমি ছিলাম খুব চঞ্চল স্বভাবের একটি ছেলে। আমি সবার সাথেই মিশতাম। একদিন আমি যখন হুজুরের সাথে নিচতলায় ছিলাম, আমাদের বড় ওস্তাদজির রুমে ছিলাম, তখনই একটি ছেলে আর একটি মহিলা এসে বড় ওস্তাদের কাছে বলতে লাগলো যে, মহিলাটি, আমার ছেলেটিকে আমি মাদ্রাসায় ভর্তি করাতে চাই। তখন ওস্তাদজি বলল, হ্যাঁ হ্যাঁ, কেন না, অবশ্যই তো আপনি ভর্তি করাবেন। তখন যখন এই ফর্মালিটি পূরণ করছিল সে ছেলেটিকে ভর্তি করানোর জন্য, তখন দেখতে পেলাম যে মহিলার চোখ দুটো দেখা যাচ্ছিল না এবং হাত দুটো তো সব কিছুই পর্দাশীল ছিল। তারপরও কেমন যেন আমাদের সবার কাছে অদ্ভুত লাগলো সে মহিলাটি এবং সে ছেলেটিকে। তারপরও তার যখন ডকুমেন্ট চাইলো, সে ডকুমেন্ট দিতে কেমন যেন সংকোচ করছিল মহিলাটি, সহজে দিতে চাচ্ছিল না। সে বলল যে, ডকুমেন্ট দেয়া কি খুব প্রয়োজন? তখন বলল আমার ওস্তাদজি যে, হ্যাঁ, ডকুমেন্ট তো দিতেই হবে, কেননা ডকুমেন্ট ছাড়া তো কোনো বাচ্চা আমরা হুট করেই মাদ্রাসায় ভর্তি করাতে পারি না। এটা বলতেই মহিলাটি তার ব্যাগ থেকে তার আইডি কার্ডের ফটোকপি এবং কিছু জরুরি কাগজপত্র দিয়ে সেই ফর্ম ফিল আপ করলো এবং সেই ফর্মালিটি পূরণ করার পর আমার যে উস্তাদজি ছিল, আমার হুজুর ছিল, তখন বলল যে, যাও, ওকে নিয়ে 5 তলায় চলে যাও, তোমাদের রুমে চলে যাও। তখন আমি ওই ছেলেটির হাত ধরে তার ব্যাগটি আমার হাতে নিয়ে উপরে যেতে লাগলাম এবং তার সাথে কথা বলতে লাগলাম। সেই ছেলেটির সাথে কথা বলে বুঝতে পারলাম যে ছেলেটি খুব অল্প কথা বলে, খুব কম কথা বলে, সে বেশি কথা বলতে পছন্দ করে না। তো তাকে 5 তলার আমাদের হেফজখানার রুমে নিয়ে তার বেডটা আমার বেডের সাথেই রাখলাম এবং আমার পাশের যে ছেলেটি ছিল তাকে বললাম যে, ভাই, আপনার বেডটি সরিয়ে ফেলুন, এখানে নতুন একটি ছাত্র এসেছে, সে এখানে থাকবে। তখন ওই ছেলেটি সে অন্য কোনো জায়গায় তার সিট রেখে দেয়। কিছুদিন ভালোই যায়, আমাদের পড়াশোনা খুব ভালো যাচ্ছিল। ছেলেটি কারোর সাথে তেমন কথা বলতো না, ঠিক সে ছেলেটি আমার সাথেই শুধু কথা বলতো এবং কেন জানি আমার অদ্ভুত লাগতো এবং খুব ভালো লাগতো যে আমার মতো একটি কালো ছেলের বন্ধু, এত সুন্দর একটি বন্ধু। সে ছেলেটি খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ। ছেলেটিকে দেখতে রাজপুতের চাইতেও কম লাগতো না, কিন্তু ছেলের কাছে আমি কিছুই ছিলাম না। একদিন আমরা সবাই রাত্রে পড়া শেষ করে খানা নিয়ে আসি এবং আমার যে হুজুরের যে খাদেম ছিল সে ছেলেটি অসুস্থ ছিল, সেই বিধায় যে খানাটি আনতে পারেনি হুজুরের। তখন হুজুর ডাক দিয়ে আমার যে বন্ধু ছিল তার নাম ধরে ডাকতে লাগলো এবং বলল যে, তুমি গিয়ে আমার খানাটা নিয়ে আসো। তখন আমি লক্ষ্য করলাম যে ওই ছেলেটি যখন বেরিয়ে পড়ার 1 থেকে 1.5 মিনিট হবে বলে আমার মনে হয় না, ঠিক তখনই সে ছেলেটি চট করে আবার রুমে টিফিন কারি বাটিটা নিয়ে প্রবেশ করলো
আমি এবং হুজুর দুজনেই অবাক হয়ে পড়ি। কারো কোনো খেয়াল ছিল না ওই ছেলেটির প্রতি। তবে ছেলেটি আমার খুব ভালো বন্ধু ছিল বিধায় আমি তার সব কার্যকলাপে খেয়াল করতাম। তো সেই জিনিসটি দেখে আমি যখন চমকে যাই এবং ভাবতে লাগি যে সে ১.৫ মিনিটের মধ্যে খানা কিভাবে নিয়ে আসলো, সেটা আমার মাথায় কোনোভাবেই ঢুকছিল না যে এটাও কি আদৌ সম্ভব। তখন হুজুর বলতে লাগলো যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে খানা নিয়ে আসলা? তুমি তো মাত্রই গেলা, গিয়ে আবার নিয়ে আসলা? এত তাড়াতাড়ি তুমি কিভাবে ৫ তলার নিচে গেলা? আবার যে আমাদের রান্নাঘর আছে ওইখান থেকে তুমি কিভাবে খানা নিয়ে আসলা? তখন ছেলেটি বলল যে আমি নিচে যেতেই দেখলাম এক ভাই খানা নিয়ে আসতেছে আপনার জন্য, তো আমাকে পেয়ে দিয়ে দিল। তো আমি বুঝতে পারলাম যে ছেলেটি হয়তোবা মিথ্যা বলছে হুজুরের সাথে। আমি তাকে আর ওই দিন এ বিষয়ে কোনো জিজ্ঞাসাই করলাম না। সেদিনের মতোই ঘটনাটি ওইখানেই থেমে যায়। আমরা সবাই খুব ভালোই ছিলাম, মোটামুটি আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। তো দেখলাম যে আমাদের রমজান মাসও খুব কাছে ঘনিয়ে এসেছে। এর মধ্যেই আমরা সবসময় রমজানের প্রায় শেষের দিকে, যেমন ২৮ বা ২৭ রোজার মধ্যেই আমাদের ছুটি হয়ে যায়। কিন্তু আমার যে বন্ধুটি ছিল সে রমজানের ২ দিন আগেই ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। তার এই জিনিসটা খুব খটকা লাগলো যে এত তাড়াতাড়ি ছেলেটা হেফজখানায় পড়ে, এত তাড়াতাড়ি ১ মাস আগেই ছুটি নিল। সেই জিনিসটা আমার কেমন যেন লাগলো। ঈদের কয়দিন পর আমরা যখন ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসি, সে ছেলেটিও আসে। তবে সেদিন তার মা তার সাথে ছিল না, ওই মহিলাটি। সে ছেলেটি একা একাই তার বেডপত্র নিয়ে সে মাদ্রাসায় প্রবেশ করল এবং সে যখন উপরে আসলো আমরা সবাই তাকে দেখে খুব খুশি হলাম আমি, এবং সে আমার বেডের সাথে বেড রাখলো। সে ওই দিন আমার সাথে অনেক গল্প করলো এবং ওই দিন খুব ভালোই গেল। রাত্রে আমার কিসের যেন একটি স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম আমার ওই পাশের বন্ধুটা হেঁটে সোজা বাইরে হাঁটতে লাগলো। তখন আমি তার পিছু পিছু যেতে লাগলাম এবং একটা ডাক দিলাম তার নাম ধরে, কোনো সাড়া শব্দ পেলাম না। তার সাথে সাথে যখন আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম, সে দোতলায় গিয়েই কেমন যেন অদৃশ্য হয়ে গেল। আমি ভয় পেয়ে দৌড়িয়ে উপরে চলে আসি এবং এসে তাড়াতাড়ি হুজুরকে ডাক দিয়ে ঘুম থেকে উঠাই। উঠিয়ে বলি যে একটু তাড়াতাড়ি উঠুন ওস্তাদ, ওস্তাদজি, আমার সাথে যে ছেলেটি সে তো আমার বেডের সাথে নেই, সে দোতলায় গিয়ে। আমি এতটা ঘাবড়ে গিয়েছিলাম যে ঠিকমতো কথাটাও বলতে পারছিলাম না। তখন হুজুর বলল যে কি হয়েছে, ধীরে ধীরে বলো। তখন বললাম যে আমার পাশের ওই ছেলেটি ঘুম ভেঙে কোথায় যেন সোজা হাঁটতে লাগলো। তাকে আমি প্রায় ২বারের মতো ডেকেছি, তার কোনো সাড়া শব্দ পাইনি। সে সোজা হাঁটতে হাঁটতে দোতলায় গিয়ে কেমন যেন গায়েব হয়ে পড়লো, সে অদৃশ্য হয়ে পড়লো। তখন হুজুর বলল, কি আবল তাবল বলতেছো এগুলা, তুমি কি পাগল হয়ে গেছো না? ঠিক আছে। তখন বললাম যে হুজুর আপনি এসে দেখেন, সে তো নাই, আমাদের রুমে সে নাই। তখন হুজুর আমার সাথে সাথে আমার বেডের পাশে গিয়ে দেখে সে ছেলেটি খুব সুন্দরভাবেই শুয়ে আছে। তখন হুজুর বলল যে কই, ও বলে নাই, ও বলে গায়েব হয়ে গেছে। এটা বলেই খুব রাগারাগি করলো আমার সাথে, আর বলল যে তোর ব্যবস্থা আমি সকালেই করছি, দাঁড়া। এটা বলে হুজুর ঘুমাতে গেল। আমি খুব ভয়ে ভয়ে ওই দিন রাতটা খুব আতঙ্কের মধ্যে কাটালাম যে এটা কি হলো আমার সাথে। আমি তো স্পষ্ট দেখতে পেলাম যে ছেলেটি দোতলায় গিয়ে গায়েব হয়ে গেছে। তখন ওই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর পড়াশোনার মাঝে হুজুর ডেকে নিয়ে আমাকে অনেক পানিশমেন্ট দেয়। সে ছেলেটি এটা খুব লক্ষ্য করে এবং আমাকে বলে যে তোমাকে মারলো কেন?
তখন আমি বললাম, না না, এমনিতেই আমি হয়তোবা কোনো ভুল করেছি, এর জন্য আমাকে আমাকে পানিশমেন্ট দিয়েছে। তো এই জিনিসগুলো আমি খুব খেয়াল করতে থাকি যে ছেলেটি কি আদৌ মানুষ নাকি কোনো জিন জাতির। কারণ অনেক শুনেছি যে অনেক মাদ্রাসায় অনেক জিনরা মানুষরূপী এসে পড়াশোনা করে। আমার মাথায় সবসময় এই জিনিসটাই ঘুরপাক খেত। আরেকদিন আরেক অদ্ভুত ঘটনা ঘটে। একদিন হুজুর তাকে বলল যে চলো আমরা একটা জায়গায় যাই। তখন ও বলল যে না না, আমি আজকে কোথাও যাব না, আমার শরীর খারাপ, ওস্তাদ আপনি যান। তখন বলল যে আচ্ছা, এক কাজ করো, আমার জন্য পানি নিয়ে আসো। আমি পানিটা খাই, খাওয়ার পরে আমি বের হয়ে একটা জায়গায় যাব। তখন হুজুর আমাকে বলল যে তাহলে তুমি আমার সাথে চলো। তখন আমি বললাম জি আচ্ছা, সমস্যা নেই। তখন ওই ছেলেটিকে পানি আনতে দিল, আমি ওর পিছু পিছু যাই। আমি ওর পিছু পিছু গিয়ে দেখি ছেলেটির রুম থেকে বের হয়েই আশেপাশে তখন কেন জানি অদ্ভুত রকমের কেউই ছিল না, সবাই রুমের মধ্যে ছিল। ওই ছেলেটি হাত দিয়ে আমাদের যে ফিল্টার রাখা ছিল বাহিরে, প্রায় 15 থেকে 12 ফিট হবে দূরে, ওইখান থেকে হাত বাড়িয়েই পানিটা নেয়, নিয়েই আবার চট করে রুমে ঢুকে হুজুরের হাতে দেয়। আমি এটা দেখেই এতটা ভয় পেয়ে যাই যে আমার পুরো শরীর কাঁপতে থাকে। আর আমি তখন হুজুরকে বললাম যে না না, আমি আপনার সাথে বাইরে যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তখন ওই ছেলেটি হাসতে লাগলো, হাসতে হাসতে বলল যে তুমি কি ভয় পেয়েছো? এটা বলল না আমার মধ্যে আরো রহস্যময় চিন্তাধারা আমার মনের মধ্যে জাগ্রত করলো। আমি তখন বললাম যে না না, আমি ভয় পাবো কেন? তখন বলল তুমি কি কিছু দেখেছো? আমি বললাম না, আমি কিছুই দেখিনি। কি দেখবো আমি? আমি কিছুই দেখিনি। সেদিনের মতোই ঘটনাটি স্টপ হয়ে যায়। সামনে আমাদের হেফজখানার হাফেজের প্রতিযোগিতা থাকে। আমরা প্রায় 20 জনের মতো সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেখান থেকে আমরা 9 জন হাফেজ হই। এবং প্রত্যেক মাদ্রাসায় এটা নিয়ম আছে যে হাফেজগুলোকে পাগড়ি পরানোর সময় ওয়াজ মাহফিল করে, বিভিন্ন দাওয়াতের অনুষ্ঠান করে, দোয়া মাহফিল করে, তারপরে হাফেজদেরকে পাগড়ি পরায়। তো তেমন করে আমাদের মাদ্রাসায় বিরাট বড় এক আয়োজন করে ওয়াজ মাহফিল হয়, এবং সেই ওয়াজ মাহফিলে বড় বড় মাওলানাদেরকে দিয়েই আমাদেরকে পাগড়ি পরানো হয় 9 জনকে। সেদিনের যে দৃশ্যটি ছিল খুব স্মরণীয় ছিল আমার মাঝে। সেদিনটা আমি কখনোই ভুলবো না, কারণ সেদিনেই আমি একজন বাংলাদেশি হাফেজ হয়েছিলাম। সে তার 2 দিন পর আমাদের বিদায় হবে। আমরা 9 জনই সে মাদ্রাসা থেকে বিদায় নেব। আমরা ওই মাদ্রাসায় হেফজ করার পর আমরা অন্য মাদ্রাসায় গিয়ে মাওলানা করব। আমরা সেখানেও করতে পারতাম, কিন্তু যে যার মতো মাদ্রাসা ভেবে রেখেছিলাম আগেই, এর জন্য আমরা 9 জনেই বিদায় নেব। তো সেদিন রুমের মধ্যে কেউই ছিল না। সবাই বিকেল 4টা বাজে তখন বাহিরে খেলাধুলা করছিল মাঠে। রুমে প্রায় 3 জন হুজুর ছিল, আর আমরা 9 জন ছাত্র ছিলাম। তারা আমাদেরকে বলল যে তোমরা তো কালকেই চলে যাবা, তো তোমরা কে আমাদেরকে কি খাওয়াবা? তোমাদেরকে তো অনেক আদর যত্ন করে পড়ালাম, আজকে তোমরা হাফেজ হলা, কালকে চলে যাবা। তখন আমরা সবাই বলতে লাগলাম যে আপনারা কি খাবেন আপনারা বলুন, আমরা তাই আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। তখন এক এক করে সবাই খেতে চাইলো এক একটা জিনিস। কেউ মিষ্টি, বা কেউ দই, বা কেউ অন্য কিছু চাইলো। তো যখন আমাদের যে হুজুরের কাছে আমি বিচার দিয়েছিলাম, সে হুজুর বলল যে আমি বগুড়ার দই খাবো, তোদের মধ্যে কে আমাকে বগুড়ার দই এনে দিতে পারবি বল। তখন আমার সেই বন্ধুটি বলল যে আমি এনে দিতে পারবো। তখন সে মজা করেই বলল যে এমক দোকানের
দই আমার লাগবে আমার বাড়ির সাথেই। ওই হুজুরের বাড়ি আবার বগুড়ায় ছিল। তখন বলল যে আমাদের বাজারে একজন নামি দামি এক মিষ্টির দোকান আছে, সেই দোকান থেকে আমাকে দই এনে দিবি। তখন ওই ছেলেটি বলল যে আচ্ছা আমি নিয়ে আসতেছি, বলে বাহিরে গেল। তখন সবাই হাসতেছিল যে ও গেছে এখন বগুড়া থেকে দই আনতে, ও কবে বগুড়ায় যাবে, কবে আনবে, আর আমরা কবেই খাবো, ওর কালকে ছুটি হবে। তো আমি তখন ভাবতে থাকি যে এই ছেলেটিকে দিয়ে সব কিছুই সম্ভব, কারণ এই ছেলেটি হয়তোবা আমাদের মানুষের জাতের নয়, সে অন্য কোনো জাতের। এটা আমি ভাবতে থাকি। ঠিক আধা ঘন্টা বা 40 মিনিট এমন হবে, তখনই সে ছেলেটি মাগরিবের আজানের আগে আগেই চলে আসে। এসেই হুজুরের হাতে ওই দইয়ের বাটিটা দেয়, দিয়ে বলে যে এই নেন আপনার দইয়ের বাটি। হুজুর দইয়ের বাটিটা হাতে নিয়েই অবাক হয়ে যায় এবং অবাক হয়ে দইয়ের দিকে তাকিয়ে থাকে, এবং সেই দইয়ের বাটিতে যে নামটা ছিল দোকানের, সে নামটা পড়তে থাকে। আর সে চমকে উঠে ওই ছেলেটির হাতটি শক্ত করে ধরে ছেলেটিকে পাশে বসিয়ে বলে যে কে তুমি, সত্যি করে বলো। তখন হুজুর কি যেন একটা সূরা পড়ে ওই ছেলেটির উপরে ফু দিতেই ছেলেটি সত্যি কথা বলতে থাকে যে আমি আপনাদের মতো কোনো মানুষ নই, আমি জিন জাতির একজন সাধারণ জিন, আমি কোনো বদ জিন না। আমাদের বংশের সবাই মোটামুটি হাফেজ মাওলানা। তো আমার ফ্যামিলির ওরাও চাচ্ছিল যে আমি হাফেজ হই, এর জন্যই এই মাদ্রাসায় আমার মা আমাকে ভর্তি করে দিয়েছিল, আর আমি হাফেজ হয়েছি। এ পর্যন্ত কারোই কোনো ক্ষতি করিনি, আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এই মাদ্রাসায় আসব না, আর কারো ক্ষতিও করব না। আর সেই ঘটনাটি আমরা যে 8জন ছাত্র ছিলাম, সে 8জন ছাত্র খুব অবাক হয়ে সেই দৃশ্যটি দেখছিলাম। আর কেমন যেন ওই ছেলেটিকে তখন এতটাই আলোকিত সেই ছেলেটির জায়গাটা লাগছিল যে আমরা সহজে কেউ তাকাতে পারছিলাম না। হঠাৎ এমন একটি আলো ওইখানে হলো যে আমরা সবাই চোখ বন্ধ করে তাকাতেই ওই ছেলেটি ওইখান থেকে গায়েব হয়ে পড়েছিল। আর সেদিনের পর থেকে কখনোই ওই ছেলেটিকে আমরা দেখিনি। তো প্রিয় বন্ধুরা, এখানেই ছিল আমার জীবনের সাথে মাদ্রাসায় ঘটে যাওয়া এই একটি ছোট্ট ঘটনা। যদি অবশ্যই আমার ঘটনাটি ভালো লাগে মামুন ভাই, অবশ্যই আপনারা এই ঘটনাটি শেয়ার করবেন। আর অবশ্যই সবাইকে একটা কথা বলতে চাই যে মাদ্রাসা কোনো ভৌতিক বা কোনো অলৌকিক ঘটনার জায়গা নয়, তবে এমন কোনো জিন আছে যারা খুব ভালো, যারা হাফেজ মাওলানা হতে চায়, কিছু কিছু মাদ্রাসায় তারা বাছাই করে মাদ্রাসাগুলোতে যায়। তো আপনারা এগুলো ভয় পেয়ে আবার মাদ্রাসায় যাওয়া বন্ধ করবেন না, সব মাদ্রাসায় এমন হয় না। তো আমার এই অলৌকিক ঘটনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই মামুন ভাইয়ের এই চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আপনাকে, আপনার জীবনের সাথে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমরা যখনই মাদ্রাসার ঘটনাগুলি শুনি, তখনই আমাদের কাছে খুব আগ্রহ হয়ে আমরা সবাই শুনতে চাই এবং সবাই এই ঘটনাগুলি উপভোগ করি। আমি বারবার বলে থাকি যে যাদের জীবনের সাথে ঘটে যায় এই ভৌতিক ঘটনাগুলি, একমাত্র তারাই উপলব্ধি করতে পারে, এছাড়া অন্য কেউ এই ঘটনাগুলি উপলব্ধি করতে পারবে না। তো প্রিয় লিসেনার, যদি আপনাদের কাছে আজকের আমাদের এই এপিসোডটি ভালো লেগে থাকে, ভৌতিক ঘটনাগুলি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।